পঞ্চম পরিচ্ছেদ। মহেন্দ্র নরেন্দ্রদের দলে মিশিয়াছে বটে, কিন্তু এখনো মহেন্দ্রের আচার ব্যবহারে এমন একটি মহত্ব জড়িত ছিল যে নরেন্দ্র তাহার সহিত ভালো করিয়া কথা কহিতে সাহস করিত না। এমনকি সে থাকিলে নরেন্দ্র কেমন একটা অসুখ অনুভব করিত। সে চলিয়া গেলে কেমন একটু শান্তি লাভ করিত। অলক্ষিতভাবে নরেন্দ্রের মন মহেন্দ্রের মোহিনী শক্তির পদানত হইয়াছিল। মহেন্দ্র বড় মৃদু স্বভাব লোক। হাসিবার সময় মুচকিয়া হাসে, কথা কহিবার সময় মৃদু স্বরে কথা কহে, আবার অধিক লোকজন থাকিলে মূলেই কথা কহে না। সে কাহারও কথায় সায় দিতে হইলে হ্যাঁ বলিত বটে, কিন্তু সায় দিবার ইচ্ছা না থাকিলে হ্যাঁও বলিত না, নাও বলিত না। এ মহেন্দ্র নরেন্দ্রের মনের উপর যে অমন আধিপত্য স্থাপন করিবে তাহা কিছু আশ্চর্যের বিষয় বটে। মহেন্দ্রের সহিত গদাধরের বড় ভাব হইয়াছিল। ঘরে বসিয়া উভয় মিলিয়া দেশাচারের বিরুদ্ধে নিদারুণ কাল্পনিক সংগ্রাম করিতেন। স্বাধীন বিবাহ, বিধবা বিবাহ প্রভৃতি প্রসঙ্গে মহেন্দ্র সংস্কারক মহাশয়ের সহিত উৎসাহের সহিত যোগ দিতেন, কিন্তু বহু বিবাহ নিবারণ প্রসঙ্গে তাহার তেমন উৎসাহ থাকিত না। এ ভাবের তাৎপর্য যদিও গদাধরবাবু বুঝিতে পারেন নাই, কিন্তু আমরা একরকম বুঝিয়া লইয়াছি। গদাধর ও স্বরূপের সঙ্গে মহেন্দ্রের যেমন বনিয়া গিয়াছিল, এমন নরেন্দ্র ও তাহার দলবলের সহিত হয় নাই। মহেন্দ্র ইহাদের নিকট ক্রমে তাহার দুই একটি করিয়া মনের কথা বলিতে লাগিল। অবশেষে মোহিনীর সহিত প্রণয়ের কথাটাও অবশিষ্ট রহিল না। এই প্রণয়ের কথাটা শুনিয়া স্বরূপবাবু অত্যন্ত উন্মত্ত হইয়া উঠিলেন। তিনি ভাবিলেন মহেন্দ্র তাহার প্রণয়ের অন্যায় প্রতিদ্বন্দ্বী হইয়াছেন। অনেক দুঃখ করিয়া অনেক কবিতা লিখিলেন এবং আপনাকে একজন উপন্যাস নাটকের নায়ক কল্পনা করিয়া মনে মনে একটু তৃপ্ত হইলেন। গদাধর কোনো প্রকারে মোহিনীর পারিবারিক অধীনতা শৃঙ্খল ভগ্ন করিয়া তাহাকে মুক্ত বায়ুতে আনয়ন করিবার জন্য মহেন্দ্রকে অনুরোধ করিলেন। তিনি কহেন, গৃহ হইতে আমাদের স্বাধীনতা শিক্ষা করা উচিত। প্রথমে পারিবারিক অধীনতা হইতে মুক্তিলাভ করিতে শিখিলে ক্রমশ আমরা স্বাধীনতা পথে অগ্রসর হইতে পারিব। ইংরাজি শাস্ত্রে লেখে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তেমনি গৃহ হইতে স্বাধীনতার শুরু। সংস্কারক মহাশয় নিজে বাল্যকাল হইতেই ইহা দৃষ্টান্ত দেখাইয়া আসিতেছেন। 12 বৎসর বয়সে পিতার সহিত বিবাদ করিয়া তিনি গৃহ হইতে নিরুদ্দেশ হন। 16 বৎসর বয়সে শিক্ষকের সহিত বিবাদ করিয়া ক্লাস ছাড়িয়া চলিয়া আসেন। 20 বৎসর বয়সে তাহার স্ত্রীর সহিত মনান্তর হয় এবং তাহাকে তাহার বাপের বাড়ি পাঠাইয়া নিশ্চিন্ত হন, এবং এই রূপে স্বাধীনতার সোপানে সোপানে উঠিয়া সম্প্রতি 30 বৎসর বয়সে নিজে সমস্ত কুসংস্কার ও প্রেজুডিসের অধীনতা হইতে মুক্ত হইয়া অসভ্য বঙ্গদেশের নির্দয় দেশাচার সমূহকে বক্তৃতার ঝটিকায় ভাঙিয়া ফেলিবার চেষ্টায় আছেন। কিন্তু গদাধরের সহিত মহেন্দ্রের মতের ঐক্য হইল না। এমনকি মহেন্দ্র মনে মনে একটু অসন্তুষ্ট হইল। গদাধর আর অধিক কিছু বলিল না। ভাবিল আরও দিন কতক যাক, তাহার পরে পুনরায় এই কথা তুলিব। আরও দিন কতক গেল। মহেন্দ্র এখন নরেন্দ্রদের দলে সম্পূর্ণরূপে যোগ দিয়াছে। মহেন্দ্রের মনে আর মনুষ্যত্বের কিছু মাত্র অবশিষ্ট নাই। গদাধর আর একবার পূর্বকার কথা পাড়িল। মহেন্দ্রের তাহাতে কোনো আপত্তি হইল না। মহেন্দ্রের নামে কলঙ্ক ক্রমে রাষ্ট্র হইতে লাগিল। কিন্তু মহেন্দ্রের হৃদয়ে এতটুকু লোকলজ্জা অবশিষ্ট ছিল না যে এই অপবাদে তাহার মন তিলমাত্র ব্যথিত হইতে পারে।
মহেন্দ্রের ভগিনী, পিতা ও অন্যান্য আত্মীয়েরা ইহাতে কিছু কষ্ট পাইল বটে, কিন্তু হতভাগিনী রজনীর হৃদয়ে যেমন আঘাত লাগিল এমন আর কাহারও নয়। যখন মহেন্দ্র মদ খাইয়া এলোমেলো বকিতে থাকে, তখন রজনীর কি মর্মান্তিক ইচ্ছা হয় যে আর কেহ সেখানে না আসে। যখন মহেন্দ্র মাতাল অবস্থায় টলিতে টলিতে আইসে, রজনী তাহাকে কোন ক্রমে ঘরের মধ্যে লইয়া গিয়া দরজা বন্ধ করিয়া দেয়। তখন তাহার কতই না ভয় হয় পাছে আর কেহ দেখিতে পায়। অভাগিনী মহেন্দ্রকে কোনো কথা বলিতে, পরামর্শ দিতে বা বারণ করিতে সাহস করিত না। তাহার যতদূর সাধ্য কোনো মতে মহেন্দ্রের দোষ আর কাহাকেও দেখিতে দিত না। মহেন্দ্রের অসম্বৃত অবস্থায় রজনী ইচ্ছা করিত তাহাকে বুক দিয়া ঢাকিয়া রাখে, যেন আর কেহ দেখিতে না পায়। কেহ তার সাক্ষাতে মহেন্দ্রের নিন্দা করিলে সে তাহার প্রতিবাদ করিতে সাহস করিত না। অন্তরালে গিয়া ক্রন্দন করা ভিন্ন তাহার আর কোনো উপায় ছিল না। সে তাহার মহেন্দ্রের জন্য দেবতার কাছে কত প্রার্থনা করিয়াছে, কিন্তু মহেন্দ্র তাহার মত্ত অবস্থায় রজনীর মরণ ভিন্ন কিছুই প্রার্থনা করে নাই। রজনী মনে মনে কহিত, রজনীর মরিতে কতক্ষণ, কিন্তু রজনী মরিলে তোমাকে কে দেখিবে। একদিন রাত্রি 2টার সময় টলিতে টলিতে মহেন্দ্র ঘরে আসিয়া ভূমিতলে শুইয়া পড়িল। রজনী জাগিয়া জানালায় বসিয়াছিল। সে তাড়াতাড়ি কাছে আসিয়া বসিল। মহেন্দ্র তখন অচৈতন্য। রজনী ভয়ে ভয়ে ধীরে ধীরে কতক্ষণের পর মহেন্দ্রের মাথা কোলে তুলিয়া লইল। আর কখনো সে মহেন্দ্রের মাথা কোলে রাখে নাই। সাহসে বুক বাঁধিয়া আজ রাখিল। একটি পাখা লইয়া ধীরে ধীরে বাতাস করিতে লাগিল। ভোরের সময় মহেন্দ্র জাগিয়া উঠিল। পাখা দূরে ছুঁড়িয়া ফেলিয়া কহিল, এখানে কি করিতেছ? ঘুমাও গে না। রজনী ভয়ে থতমত খাইয়া উঠিয়া গেল। মহেন্দ্র আবার ঘুমাইয়া পড়িল। প্রভাতে রৌদ্র মুক্ত বাতায়ন দিয়া মহেন্দ্রের মুখের উপর পড়িল। রজনী আস্তে আস্তে জানালা বন্ধ করিয়া দিল। রজনী মহেন্দ্রকে যত্ন করিত, কিন্তু প্রকাশ্যভাবে করিতে সাহস করিত না। সে গোপনে মহেন্দ্রের খাবার গুছাইয়া দিত, বিছানা বিছাইয়া দিত, এবং সে অল্প স্বল্প যাহা কিছু মাসোহারা পাইত তাহা মহেন্দ্রের খাদ্য ও অন্যান্য আবশ্যকীয় দ্রব্য কিনিতেই ব্যয় করিত। কিন্তু এ সকল কথা কেহ জানিতে পাইত না। গ্রামের বালিকারা, প্রতিবেশিনীরা, এত লোক থাকিতে নির্দোষী রজনীরই প্রতি কার্যে দোষারোপ করিত। এমনকি বাড়ির দাসীরাও মাঝে মাঝে তাহাকে 2-1 কথা শুনাইতে ত্রুটি করিত না, কিন্তু রজনী তাহাতে একটি কথাও কহিত না। যদি কহিতে পারিত তবে এত কথা শুনিতেও হইত না। রাত্রি প্রায় 2 প্রহর হইবে। মেঘ করিয়াছে, একটু বাতাস নাই। গাছে গাছে পাতায় পাতায় হাজার হাজার জোনাকি পোকা মিটমিট করিতেছে। মোহিনীদের বাড়িতে একটি মানুষ আর জাগিয়া নাই। এমন সময়ে তাহাদের খিড়কির দরজা খুলিয়া 2 জন তাহাদের বাগানে প্রবেশ করিল। একজন বৃক্ষতলে দাঁড়াইয়া রহিল, আর একজন গৃহে প্রবেশ করিল। যিনি বৃক্ষতলে দাঁড়াইয়া রহিলেন তিনি গদাধর, যিনি গৃহে প্রবেশ করিলেন তিনি মহেন্দ্র। 2 জনেরই অবস্থা বড় ভালো নহে। গদাধরের এমন বক্তৃতা করিবার ইচ্ছা হইতেছে যে তাহা বলিবার নহে, এবং মহেন্দ্রের পথের মধ্যে এমন শয়ন করিবার ইচ্ছা হইতেছে যে কি বলিব। ঘোরতর বৃষ্টি পড়িতে আরম্ভ হইল। গদাধর দাঁড়াইয়া ভিজিতে লাগিলেন। পরোপকারের জন্য কি কষ্ট না সহ্য করা যায়। এমনকি এখনই যদি বজ্র পড়ে গদাধর তাহা মাথায় করিয়া লইতে প্রস্তুত আছেন। কিন্তু এই কথাটা অনেকক্ষণ ভাবিয়া দেখিলেন যে
এখনই তাহাতে তিনি প্রস্তুত নহেন। বাঁচিয়া থাকিলে পৃথিবীর অনেক উপকার করিতে পারিবেন। বৃষ্টি বজ্রের সময় বৃক্ষতলে দাঁড়ানো ভালো নয় জানিয়া একটি ফাঁকা জায়গায় গিয়া বসিলেন। বৃষ্টি দ্বিগুণ বেগে পড়িতে লাগিল। এদিকে মহেন্দ্র পা টিপিয়া টিপিয়া মোহিনীর ঘরের দিকে চলিল। যতই সাবধান হইয়া চলে ততই খসখস শব্দ হয়। ঘরের সম্মুখে গিয়া আস্তে আস্তে দরজায় ধাক্কা মারিল। ভিতর হইতে দিদিমা বলিয়া উঠিলেন, মোহিনী, দেখ তো, বিড়াল বুঝি। দিদিমার গলা শুনিয়া মহেন্দ্র তাড়াতাড়ি সরিবার চেষ্টা দেখিলেন। সরিতে গিয়া এক রাশি হাঁড়ি কলসির উপর গিয়া পড়িলেন। হাঁড়ির ওপর কলসি পড়িল, উপর হাঁড়ি পড়িল এবং কলসি হাঁড়ি উভয়ের উপর মহেন্দ্র পড়িল। হাঁড়িতে, কলসিতে, থালায়, ঘটিতে দারুণ ঝনঝন শব্দ বাঁধাইয়া দিল এবং কলসি হইতে ঘর ঘর শব্দে জল গড়াইতে লাগিল। বাড়ির ঘরে ঘরে কি হইল কি হইল শব্দ উপস্থিত হইল। মা উঠিলেন, পিসি উঠিলেন, দিদি উঠিলেন, খোকা কাঁদিয়া উঠিল। দিদিমা বিছানায় পড়িয়া পড়িয়া উচ্চৈস্বরে পোড়ার মুখা বিড়ালের মরণ প্রার্থনা করিতে লাগিলেন। মোহিনী প্রদীপ হস্তে বাহিরে আসিল, দেখিল মহেন্দ্র। তাড়াতাড়ি কাছে গিয়া কহিল, পালাও, পালাও। মহেন্দ্র পলাইবার উদ্যোগ করিল ও মোহিনী তাড়াতাড়ি প্রদীপ নিভাইয়া ফেলিল। দিদিমা চক্ষে কম দেখিতেন বটে, কিন্তু কানে বড় ঠিক ছিলেন। মোহিনীর কথা শুনিতে পাইলেন। তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া আসিয়া কহিলেন, কাহাকে পলাইতে বলিতেছিস মোহিনী? দিদিমা অন্ধকারে কিছুই দেখিতে পাইলেন না, কিন্তু পলায়নের ধূপধাপ শব্দ শুনিতে পাইলেন। দেখিতে দেখিতে বাড়ি শুদ্ধ লোক জমা হইল। মহেন্দ্র তো অন্য পথ দিয়া পলায়ন করিল। এদিকে গদাধর বাগানে বসিয়া ভিজিতেছেন। অনেকক্ষণ বসিয়া বসিয়া একটু তন্দ্রা আসিতেই শুইয়া পড়িলেন। ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন দেখিতে লাগিলেন, যেন তিনি বক্তৃতা করিতেছেন, আর হাততালির ধ্বনিতে সভা প্রতিধ্বনিত হইয়া উঠিতেছে। সভায় গভর্নর জেনারেল উপস্থিত ছিলেন। তিনি বক্তৃতা অন্তে পরম তুষ্ট হইয়া আপনি উঠিয়া শেক হ্যান্ড করিতে যাইতেছেন। এমন সময় তাহার পৃষ্ঠে দারুণ এক লাঠির আঘাত লাগিল। ধড়ফড়িয়া উঠিলেন। একজন তাহাকে জিজ্ঞাসা করিল, এখানে কি করিতেছিস? কে তুই? গদাধর জড়িত স্বরে কহিলেন, দেশ ও সমাজ সংস্কারের জন্য প্রাণ দেওয়া সকল মানুষেরই কর্তব্য। ডাল ও ভাত সঞ্চয় করাই যাহাদের জীবনের উদ্দেশ্য, তাহারা গলায় দড়ি দিয়া মরিলেও পৃথিবীর কোনো অনিষ্ট হয় না। দেশ সংস্কারের জন্য রাত্রি নাই, দিবা নাই, আপনার বাড়ি নাই, পরের বাড়ি নাই, সকল সময়ে সর্বত্রই কোনো বাধা মানিবে না, কোনো বিঘ্ন মানিবে না। কেবল ওই উদ্দেশ্য সাধনের জন্য প্রাণপণে চেষ্টা করিবে। যে না করে সে পশু, সে পশু, সে পশু। অতএব আর অধিক অগ্রসর হইতে হইল না। প্রহারের চোটে তাহার এমন অবস্থা হইল যে আর অল্পক্ষণ থাকিলে শরীর সংস্কারের আবশ্যকতা হইত। অতিশয় বাড়াবাড়ি দেখিয়া গদাধর বক্তৃতা ছন্দ পরিত্যাগ করিয়া গোঙানি ছন্দে তাহার মৃত পিতা, মাতা, কনস্টেবল, পুলিশ ও দেশের লোককে ডাকাডাকি আরম্ভ করিলেন। তাহারা বুঝিল যে অধিক গোলযোগ করিলে তাহাদেরই বাড়ির নিন্দা হইবে। এই জন্য আস্তে আস্তে তাহাকে বিদায় করিয়া দিল। মোহিনীর উপরে তাহার বাড়িশুদ্ধ লোকের বড়ই সন্দেহ হইল। রাত্রে কে আসিয়াছিল এবং কাহাকে সে পলাইতে কহিল, এই কথা বাহির করিয়া লইবার জন্য তাহার প্রতি দারুণ নিগ্রহ আরম্ভ হইল, কিন্তু সে কোনো মতে কহিল না। কিন্তু এ কথা চাপা থাকিবার নহে। মহেন্দ্র পলাইবার সময় তাহার চাদর ও জুতা ফেলিয়া আসিয়াছিল। তাহাতে সকলে বুঝিতে পারিল যে মহেন্দ্রেরই এই কাজ।
এই তো পাড়াময় ঢিঢি পড়িয়া গেল। পুকুরের ঘাটে, গ্রামের পথে, ঘরের দাওয়ায়, বৃদ্ধদের চণ্ডীমণ্ডপে এই এক কথারই আলোচনা হইতে লাগিল। মোহিনীর ঘর হইতে বাহির হওয়া দায় হইল। সকলেই তাহার পানে কটাক্ষ করিয়া কথা কয়, না কহিলেও মনে হয় তাহারই কথা হইতেছে। পথে কাহারও হাস্যমুখ দেখিলে তাহার মনে হইত তাহাকে লক্ষ্য করিয়াই হাসি তামাশা চলিতেছে, অথচ মোহিনীর ইহাতে কোনো দোষ ছিল না। ষষ্ঠ পরিচ্ছেদ। মহেন্দ্র যখন বাড়ি আসিয়া পৌঁছিলেন তখনও অনেক রাত আছে, নেশা অনেকক্ষণ ছুটিয়া গেছে। মহেন্দ্রের মনে একক্ষণে দারুণ অনুতাপ উপস্থিত হইয়াছে। ঘৃণায়, লজ্জায়, বিরক্তিতে ম্রিয়মাণ হইয়া শুইয়া পড়িল। একে একে কত কি কথা মনে পড়িতে লাগিল। শৈশবের এক একটি স্মৃতি বজ্রের ন্যায় তাহার হৃদয়ে বিদ্ধ হইতে লাগিল। যৌবনের নবোন্মেষের সময় ভবিষ্যৎ জীবনের কি মধুময় চিত্র তাহার হৃদয়ে অঙ্কিত ছিল। কত মহান আশা, কত উদার কল্পনা তাহার উদ্দীপ্ত হৃদয়ের শিরায় শিরায় জড়িত বিজড়িত ছিল। যৌবনের সুখ স্বপ্নে তিনি মনে করিয়াছিলেন যে তাহার নাম মাতৃভূমির ইতিহাসে গৌরবের অক্ষয় অক্ষরে লিখিত থাকিবে। তাহার জীবন তাহার স্বদেশীয় ভ্রাতাদের আদর্শস্বরূপ হইবে এবং ভবিষ্যৎকাল আদরে তাহার যশ বক্ষে পোষণ করিতে থাকিবে। কিন্তু সে হৃদয়ের, সে আশার, সে কল্পনার আজ কি পরিণাম হইল? তাহার যশ কলঙ্কিত হইয়াছে, চরিত্র সম্পূর্ণ নষ্ট হইয়াছে, হৃদয় দারুণ বিকৃত হইয়া গিয়াছে। কালী হইতে তাহাকে দেখিলে গ্রামের কুলবধূগণ সংকোচে সরিয়া যাইবে, বন্ধুরা লজ্জায় নতশির হইবে, শত্রুদের অধর ঘৃণার হাস্যে কুটিল হইবে। বৃদ্ধেরা তাহার শৈশবের এই অনপেক্ষিত পরিণামে দুঃখ করিবে। যুবকেরা অন্তরালে তাহার নামে তীব্র উপহাস বিদ্রূপ করিবে। সর্বাপেক্ষা তিনি যে নিরপরাধিনী বিধবার পবিত্র নামে কলঙ্ক আরোপ করিলেন, তাহার আর মুখ রাখিবার স্থান থাকিবে না। মহেন্দ্র মর্মভেদী কষ্টে শয্যায় পড়িয়া বালকের ন্যায় কাঁদিতে লাগিল। মহেন্দ্রের রোদন দেখিয়া রজনীর কি কষ্ট হইতে লাগিল রজনীই তাহা জানে। মনে মনে কহিল, তোমার কি হইয়াছে বলো, যদি আমার প্রাণ দিলেও তাহার প্রতিকার হয় তবে আমি তাহাও দিব। রজনী আর থাকিতে পারিল না, ধীরে ধীরে ভয়ে ভয়ে মহেন্দ্রের কাছে আসিয়া বসিল। কতবার মনে করিল যে পায়ে ধরিয়া জিজ্ঞাসা করিবে যে কি হইয়াছে, কিন্তু সাহস করিয়া পারিল না। মুখের কথা মুখেই রহিয়া গেল। মহেন্দ্র মনের আবেগে তাড়াতাড়ি শয্যা হইতে উঠিয়া গেল। রজনী ভাবিল সে কাছে আসাতেই বুঝি মহেন্দ্র চলিয়া গেল। আর থাকিতে পারিল না, কাতর স্বরে কহিল, আমি চলিয়া যাইতেছি, তুমি শোও। মহেন্দ্র তাহার কিছুই উত্তর না দিয়া অন্যমনে চলিয়া গেল। ধীরে ধীরে বাতায়নে গিয়া বসিল। তখন মেঘমুক্ত চতুর্থীর চন্দ্রমা জ্যোৎস্না বিকীর্ণ করিতেছে। বাতায়নের নিম্নে পুষ্করিণী, পুষ্করিণীর ধারে পরস্পর সংলগ্ন অন্ধকার নারিকেল কুঞ্জের মস্তকে অস্ফুট জ্যোৎস্নার রজত রেখা পড়িয়াছে। অস্ফুট জ্যোৎস্নায় পুষ্করিণী তীরে ছায়াময় অন্ধকার গভীরতর দেখাইতেছে। জ্যোৎস্নাময় গ্রাম যত দূর দেখা যাইতেছে এমন শান্ত, এমন পবিত্র, এমন ঘুমন্ত যে মনে হয় এখানে পাপ তাপ নাই, দুঃখ যন্ত্রণা নাই। এক স্নেহ হাস্যময় জননীর কোলে যেন কতকগুলি শিশু একসঙ্গে ঘুমাইয়া রহিয়াছে।
মহেন্দ্রের মন ঘোর উদাস হইয়া গিয়াছে। সে ভাবিল, সকলেই কেমন ঘুমাইতেছে, কাহারও কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কাল সকালে আবার নিশ্চিন্তভাবে উঠিবে, আপনার আপনার কাজকর্ম করিবে। কেহ এমন কাজ করে নাই যাহাতে পৃথিবী বিদীর্ণ হইলে সে মুখ লুকাইয়া বাঁচে, এমন কাজ করে নাই যাহাতে প্রতি মুহূর্তে তীব্রতম অনুতাপে তাহার মর্মে মর্মে শেল বিদ্ধ হয়। আমিও যদি এইরূপ নিশ্চিন্তভাবে ঘুমাইতে পারিতাম, নিশ্চিন্তভাবে জাগিতে পারিতাম। আমার যদি মনের মতো বিবাহ হইত, গৃহস্থের মতো বিনা দুঃখে সংসার যাত্রা নির্বাহ করিতে পারিতাম, স্ত্রীকে কত ভালোবাসিতাম, সংসারের কত উপকার করিতাম। কেমন সহজে দিনের পর রাত্রি, রাত্রের পর দিন কাটিয়া যাইত। সমস্ত রাত্রি জাগিয়া ও সমস্ত দিন ঘুমাইয়া এই বিরক্তিময় জীবন বহন করিতে হইত না। আহা, কেমন জ্যোৎস্না, কেমন রাত্রি, কেমন পৃথিবী! আঁধার নারিকেল বৃক্ষগুলি মাথায় একটু একটু জ্যোৎস্না মাখিয়া অত্যন্ত গম্ভীরভাবে পরস্পরের মুখ চাওয়া চাওয়ি করিয়া আছে, যেন তাহাদের বুকের ভিতর কি একটা কথা লুকানো রহিয়াছে। তাহাদের আঁধার ছায়া আঁধার পুষ্করিণীর জলের মধ্যে নিদ্রিত। মহেন্দ্র কতক্ষণ দেখিতে লাগিল। দেখিয়া দেখিয়া নিঃশ্বাস ফেলিয়া ভাবিল, আমার ভাগ্যে পৃথিবী ভালো করিয়া ভোগ করা হইল না। মহেন্দ্র সেই রাত্রেই গৃহত্যাগ করিতে মনস্থ করিল। ভাবিল, পৃথিবীতে যাহাকে ভালোবাসিয়াছি সকলকেই ভুলিয়া যাইবে। ভাবিল, সে এ পর্যন্ত পৃথিবীর কোনো উপকার করিতে পারে নাই, কিন্তু এখন হইতে পরোপকারের জন্য তাহা স্বাধীন জীবন উৎসর্গ করিবে। কিন্তু গৃহে রজনীকে একাকিনী ফেলিয়া গেলে সে নিরপরাধিনী যে কষ্ট পাইবে, তাহার প্রায়শ্চিত্ত কিসে হইবে? এ কথা ভাবিলে অনেকক্ষণ ভাবা যাইত, কিন্তু মহেন্দ্রের ভাবিতে ইচ্ছা হইল না, ভাবিল না। মহেন্দ্র তাহার নিজ দোষের যত কিছু অপবাদ যন্ত্রণা সমুদয় অভাগিনী রজনীকে সহিতে দিয়া গৃহ হইতে বহির্গত হইল। বায়ু স্তম্ভিত, গ্রামপথ আঁধার করিয়া দুই ধারে বৃক্ষশ্রেণী স্তব্ধ গম্ভীর বিষণ্নভাবে দাঁড়াইয়া আছে। সেই আঁধার পথ দিয়া ঝটিকাময়ী নিশীথিনীতে বায়ুতাড়িত ক্ষুদ্র একখানি মেঘখণ্ডের ন্যায় মহেন্দ্র যে দিকে ইচ্ছা চলিতে লাগিল। রজনী ভাবিল যে সে কাছে আসাতেই বুঝি মহেন্দ্র অন্যত্র চলিয়া গেল। বাতায়নে বসিয়া জ্যোৎস্নাসুপ্ত পুষ্করিণীর জলের পানে চাহিয়া চাহিয়া কাঁদিতে লাগিল। সপ্তম পরিচ্ছেদ। করুণা ভাবে, এ কি দায় হইল, নরেন্দ্র বাড়ি ফিরিয়া আসে না কেন? অধীর হইয়া বাড়ির পুরাতন চাকরানী ভবির কাছে গিয়া জিজ্ঞাসা করিল, নরেন্দ্র কেন আসিতেছেন না? সে হাসিয়া কহিল, সে তাহার কি জানে। করুণা কহিল, না, তুই জানিস। ভবি কহিল, ও মা, আমি কি করিয়া বলিব? করুণা কোনো কথায় কর্ণপাত করিল না। ভবির বলিতেই হইবে নরেন্দ্র কেন আসিতেছে না, কিন্তু অনেক পীড়াপীড়িতেও ভবির কাছে বিশেষ কোনো উত্তর পাইল না। করুণা অতিশয় বিরক্ত হইয়া কাঁদিয়া ফেলিল ও প্রতিজ্ঞা করিল যে যদি মঙ্গলবারের মধ্যে নরেন্দ্র না আসেন তবে তাহার যতগুলি পুতুল আছে সব জলে ফেলিয়া দিবে। ভবি বুঝাইয়া দিল যে পুতুল ভাঙিয়া ফেলিলেই যে নরেন্দ্রের আসিবার বিশেষ কোনো সুবিধা হইবে তাহা নহে, কিন্তু তাহার কথা শুনে কে? না আসিলে ভাঙিয়া ফেলিবেই ফেলিবে। বাস্তবিক নরেন্দ্র অনেক দিন দেশে আসে নাই, কিন্তু পাড়ার লোকেরা বাঁচিয়াছে,
কারণ আজকাল নরেন্দ্র যখনই দেশে আসে তখনই গোটা 2-3 কুকুর এবং তদপেক্ষা বিরক্তিজনক গোটা 2-4 সঙ্গী তাহার সঙ্গে থাকে। তাহারা 2-3 দিনের মধ্যে পাড়া শুদ্ধ বিব্রত করিয়া তুলে। আমাদের পণ্ডিত মহাশয় এই কুকুরগুলা দেখিলে বড়ই ব্যতিব্যস্ত হইয়া পড়িতেন। যাহা হোক, পণ্ডিত মহাশয়ের বিবাহের কথাটা লইয়া পাড়ায় বড় হাসি তামাশা চলিতেছে, কিন্তু ভট্টাচার্য মহাশয় 20-22 ছিলিম তামাকের ধোঁয়ায় গোটা কতক নস্যের টিপে এবং নবগৃহিণীর অভিমান কুঞ্চিত ভ্রু মেঘ নিক্ষিপ্ত 2-1টি বিদ্যুতালোকের আঘাতে সকল কথা তুড়ি দিয়া উড়াইয়া দেন। নিধিরাম ব্যতীত পণ্ডিত মহাশয়কে বাটি হইতে কেহ বাহির করিতে পারিত না। পণ্ডিত মহাশয় আজকাল একখানি দর্পণ ক্রয় করিয়াছেন, চশমাটি সোনা দিয়া বাঁধাইয়াছেন, দূর দেশ হইতে সূক্ষ্ম শুভ্র উপবিত আনয়ন করিয়াছেন। তাহার পত্নী কাত্যায়নী পাড়ার মেয়েদের কাছে গল্প করিয়াছে যে মিনসা নাকি আজকাল মৃদু হাসি হাসিয়া উদরে হাত বুলাইতে বুলাইতে রসিকতা করিতে প্রাণপণে চেষ্টা করেন। কিন্তু পণ্ডিত মহাশয়ের নামে পূর্বে কখনো এরূপ কথা উঠে নাই। আমরা পণ্ডিত মহাশয়ের রসিকতার যে 2-1টা নিদর্শন পাইয়াছি, তাহার মর্মার্থ বুঝা আমাদের সাধ্য নহে। তাহার মধ্যে প্রকৃতি, পুরুষ, মহৎ, অহংকার, প্রমা, অবিদ্যা, রজ্জুতে সর্পভ্রম, পর্বত বহ্নিমান ধূমাৎ ইত্যাদি নানাবিধ দার্শনিক হাঙ্গামা আছে। পণ্ডিত মহাশয়ের বেদান্ত সূত্র ও সাংখ্যের উপর মাকড়সায় জাল বিস্তার করিয়াছে। আজকাল জয়দেবের গীতগোবিন্দ লইয়া পণ্ডিত মহাশয় ভাবে ভরপুর হইয়া আছেন। এই তো গেল পণ্ডিত মহাশয়ের অবস্থা। আর আমাদের কাত্যায়নী ঠাকুরানীটি দিন কতক আসিয়াই পাড়ার মেয়ে মহল একেবারে সরগরম করিয়া তুলিয়াছেন। তাহার মতো গল্পগুজব করিতে পাড়ায় আর কাহারও সামর্থ্য নাই। হাত পা নাড়িয়া চোখ মুখ ঘুরাইয়া 14 ভুবনে সংবাদ দিতেন। একজন তাহার নিকট কলিকাতা শহরটা কি প্রকার তাহারই সংবাদ লইতে গিয়াছিলেন। তিনি তাহাকে বুঝাইয়া দেন যে সেখানে বড় বড় মাঠ, সাহেবরা চাষ করে, রাস্তার দুধার সিপাহী শান্তিরই গোড়ার পাহারা, ঘরে ঘরে গরু কাটে ইত্যাদি। আরও অনেক সংবাদ দিয়াছিলেন, সকল কথা আবার মনেও নাই। কাত্যায়নীর প্রতিভক্তি অতিরিক্ত ছিল এবং এই প্রতিভক্তি সংক্রান্ত নিন্দার কথা তাহার কাছে যত শুনিতে পাইব এমন আর কাহারও কাছে নয়। পাড়ার সকল মেয়ের নারী নক্ষত্র পর্যন্ত অবগত ছিলেন। তাহার আরেকটি স্বভাব ছিল যে তিনি ঘণ্টায় ঘণ্টায় সকলকে মনে করাইয়া দিতেন যে মিছামিছি পরের চর্চা তাঁর কোনো মতে ভালো লাগে না, আর বিন্দু, হারার মা ও বসেদের বাড়ির বড় বউ যেমন বিশ্বনিন্দুক এমন আর কেহ নয়। কিন্তু তাহাও বলি, কাত্যায়নী ঠাকুরানীকে দেখিতে মন্দ ছিল না, তবে চলিবার, বলিবার, চাহিবার ভাবগুলি কেমন এক প্রকারের। তা হোক গে, অমন এক একজনের স্বাভাবিক হইয়া থাকে।